বা এমটিএস বলো বা এসএসসি জিডি বলো, কিভাবে এইগুলোকে তোমরা কভার আপ করতে পারবে এবং ক্লিয়ার করা যেতে পারে সহজে। এখানে যে সমস্ত কোশ্চেন গুলো আসে, সেই কোশ্চেন গুলো তোমরা মোরলেস যারা দিয়েছো, পরীক্ষা দিয়েছো, তারা মোরলেস মোটামুটি এর সাথে পরিচিত। যেমন ধরো এখানে কোশ্চেন আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোশ্চেন আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোশ্চেন তোমরা জানো কিরকম, না একটা অপশন দেয়া থাকে, মানে একটা কোশ্চেন দেয়া থাকে, তার এগেনস্টে চারটে অপশন থাকে। যেটা তোমার ঠিক মনে হচ্ছে সেটাকে তুমি পুট করতে পারো, সেটাকে আমরা বলবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকে, তোমরা জানো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি। আর কি থাকে না, এখানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ক্লোজ টেস্ট। ক্লোজ টেস্ট 5টা কোশ্চেন থাকে, 5টা কোশ্চেন থাকে ক্লোজ টেস্ট। এই 5টা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এক একটা কোশ্চেনের জন্য যে সমস্ত এগুলো দেয়া থাকে, যেই অপশন গুলো দেয়া থাকে, সেই অপশন গুলো খুব ভেরি ক্লোজ। তো সেই জন্যই এটার নাম হয়েছে ক্লোজ টেস্ট। এরর কারেকশন থাকে, সিনোনিম একটা থাকে, অ্যান্টোনিম একটা থাকে, স্পেলিং কারেকশন থাকে। তো এই বিভিন্ন টাইপের কোশ্চেন নিয়ে কি থাকে না, তোমাদের এই এসএসসি বা এসএসসি জিডি বা এমটিএস এগুলো থাকে। আজকে আমি, তোমরা কোশ্চেন সম্পর্কে ক্লাসে মোরারলেস আস্তে আস্তে জেনে যাবে কি ধরনের কোশ্চেন আমরা পড়বো। কিন্তু কোনো কিছু সাবজেক্টকে আমি যখন কভার আপ করতে যাব, কভার করতে গেলে আমাকে কিভাবে পড়তে হবে, আমি কি স্যার একাডেমিক লেভেলের মতন পড়বো, নাকি না একাডেমিক থেকে একটু আলাদা, মানে একাডেমিক থেকে আরো অ্যাডভান্স লেভেল। একাডেমিক লেভেলটাকে আমি অবশ্যই কভার আপ করবো। একাডেমিক লেভেল থেকে কভার আপ করার পরে সেটাকে কি করব না, আমি অ্যাডভান্স লেভেলকে কভার আপ করবো। অ্যাডভান্স লেভেল মানে কি না, অ্যাডভান্স লেভেল হচ্ছে যেই লেভেলটা তুমি একাডেমিকে শিখতে পারলে না, সেটাকে অ্যাডভান্স লেভেল বলে। আমরা ইংরেজিতে ছোটবেলা থেকে অনেক কিছুই শিখেছি, কিন্তু সেই শেখার মধ্যে আমাদের কিছু কিছু ঘাটতি রয়ে গেছে। সেই ঘাটতিটাকে আমাদেরকে কভার আপ করতে হবে। তো আজকে সেই ঘাটতি কিভাবে পড়লে সেই ঘাটতিটাকে অটোমেটিক্যালি আমরা কভার আপ করতে পারবো, ঠিক আছে, সেটাই আমি আজকে ক্লাসে তোমাদেরকে বোঝাবো। আশা করি একটা টপিকের ওপর, অবশ্যই একটা টপিকের ওপর আমি কভার আপ করবো। সেই টপিকটা তোমরা পড়ে বুঝতে পারবে। মানে স্কুল লেভেলে যেই কোশ্চেন করেছিল, স্কুল লেভেল থেকে এখনকার লেভেল, বর্তমান লেভেলে সেটা কিভাবে পড়লে তুমি সেটাকে পুরোপুরি কম্পিটিটিভ লেভেলের কোশ্চেন গুলোকে কভার আপ করতে পারবে, সেই লেভেলটাই আমি আজকে শেখাবো একটা টপিকের মাধ্যমে। সেই টপিকটা কি দিয়েছি না, সেই টপিকটা অবশ্যই টেন্স। টেন্স টেন্সটার মাধ্যমে আমি তোমাকে টেন্স থেকে কি কি কোশ্চেন আসবে, আমি কিভাবে পড়লে এই টেন্স থেকে সমস্ত কোশ্চেন গুলোকে আমি কমপ্লিটলি অ্যাটেন্ড করতে পারবো এবং সঠিক করব, সেটাকে আমি আজকে শেখাবো, ঠিক আছে। তো টেন্সের আমি সবগুলো শেখাবো না, সব শেখানোর সময়ও হবে না অত ক্লাসে। আমি জাস্ট তোমাদের একটা ডেমো ক্লাস, একটা নমুনা দেব যে কিভাবে পড়লে আমি এই পুরো টেন্সটাকে কভার আপ করতে পারবো। চলো আমরা টেন্স, আজকে যে ক্লাসটা টেন্সের ওপর, আজকের এই ক্লাসটা, টেন্সের ভাগাভাগি তোমরা সবাই জানো, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। কি জানো না, প্রেজেন্ট টেন্স, নাম্বার 2 হচ্ছে পাস্ট টেন্স, আর নাম্বার 3 হচ্ছে ফিউচার টেন্স। আমি একটা কথাই বলে থাকি যে এই একাডেমিকের মতন যদি আমরা পড়াশোনা করি, তাহলে কিন্তু কম্পিটিটিভ ইংলিশে সেগুলোকে আমরা অ্যাটেম্পই করতে পারবো। প্রেজেন্ট টেন্স কিভাবে পড়তে হবে, তাহলে একাডেমিক লেভেলের সঙ্গে অ্যাডভান্স পয়েন্ট গুলো, সেই পয়েন্ট গুলোই পরীক্ষায় আসে। প্রেজেন্ট টেন্স আমরা কাকে বলি, মানে বর্তমানে যা কিছু হয়, যা কিছু হচ্ছে, সেটাকে আমরা প্রেজেন্ট টেন্স বলি। কয়েকটা উদাহরণ দিয়েছি, যে সে খেলা করে, এই যে আমি পড়াই, আমি খেলা করি, এগুলো একদম বেসিক লেভেল। এখান থেকে আমি অ্যাডভান্স লেভেল শুরু করবো, কিভাবে নিচে পয়েন্ট গুলো দেওয়া আছে। সে খেলা করে, তারা খেলা করছে, এই যে সে খেলা করে, হি প্লেজ, হি প্লেজ বলছি। তাই আমি যদি বলি আই প্লে, আই এর পর প্লে বলি, কিন্তু হি এর পর কেন প্লেজ বলি স্যার, কারণটা কি না, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর আই কে না, আই হচ্ছে ফার্স্ট পার্সন। তো ফার্স্ট পার্সন যদি বাক্যের সাবজেক্ট হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, তাহলে কি থাকলে হয়
না থার্ড পার্সন যদি থাকে তাহলে ভার্বের সঙ্গে এস যোগ হয়, সেই জন্য প্লেস করেছি। তারা খেলা করছে, তাহলে বলছি দে, ভালো করে দেখ, দে আর প্লেইং। তাহলে বর্তমান কালের কোনো কাজ কন্টিনিউয়াসলি চলছে যদি এরকম ইন্ডিকেট করতে হয়, তাহলে আমরা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। আমি যদি বলি আমি খেলা করছি, তাহলে কি বলবো আমি? আই এম প্লেইং, তাই তো? আই এম প্লেইং। আর দে বললে দে আর প্লেইং, তাই তো? তাহলে এবারে পাস্ট টেন্স কি না, সে খেলা করছিল। পাস্ট টেন্স মানে হচ্ছে যদি আমরা প্লে বলি, যদি প্লে বলি তার পাস্ট ফর্ম মানে সেকেন্ড ফর্ম কোনটা হয়? প্লে শব্দটা সেকেন্ড ফর্ম কোনটা? সেকেন্ড ফর্ম হবে প্লেড, এটা হবে সেকেন্ড ফর্ম। তাহলে পাস্ট টেন্স মানে কি না, ভার্বের যে সেকেন্ড ফর্ম না ভি টু ফর্ম, তাহলে সেটাকে আমরা ইউজ করতে। তাহলে তারা খেলা করছিল যদি আমি বলি, তাহলে কি বলবো? খেলা করছি, তাহলে কি হবে? তারা খেলা করছিল, তাহলে এটা আবার কি না, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দে ওয়ার প্লেইং, দে ওয়ার প্লেইং, তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আর সিম্পল পাস্ট হলে কি হবে না, হি প্লেড, দে প্লেড। আচ্ছা ফিউচার টেন্স কি? ফিউচার টেন্স মানে কি, সে খেলা করবে, মানে কাজটা এখনো হচ্ছে না বা আগেও সেটা হয়নি, ভবিষ্যতে সেটা হবে, দ্যাট ইজ ফিউচার টেন্স। তাহলে সে খেলা করবে, এখানে কি ইউজ করা হয় না, আমরা জানি সাবজেক্টের পর এখানে শ্যাল আর উইল কে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ইউজ করে থাকি। শ্যাল উইল কন্টিনিউয়াস হলে ভার্বের সঙ্গে শ্যাল উইলের সঙ্গে বি যোগ হবে, আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। এই যে সে খেলা করবে মানে হি উইল প্লে, সে খেলা করতে থাকিবে মানে কি কোনো একটা ভবিষ্যৎকালের কোনো একটা নির্দিষ্ট সময়ে একটা কাজ চলতে থাকবে, যদি এরকম ইন্ডিকেট করা হয় তাহলে আমরা শ্যাল বি অথবা উইল বির পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করি। তাহলে এইগুলো হচ্ছে বেসিক জিনিস যেটা আমরা একাডেমিক লেভেলে শিখেছি। এবার আমরা অ্যাডভান্স লেভেলে কি শিখবো, ভালো করে সেগুলোকে আমাকে বুঝতে হবে। যেমন 1 নম্বর পয়েন্ট দিচ্ছি, কি পয়েন্ট না, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের যে অ্যাডভান্স পয়েন্ট গুলো শেখার আগে আমি একটু জেনে নেই যে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমাদেরকে কি কি করতে হবে, মানে কোন কোন পয়েন্ট গুলোকে ইন্ডিকেট করলে আমরা জেনারেলি সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। নাম্বার 1, নিত্য সত্য, যেটাকে আমরা ইউনিভার্সাল ট্রুথ বলি। ইউনিভার্সাল ট্রুথ মানে কি, বা এক কথায় আরো বলতে পারি টাইমলেস ট্রুথ, টাইমলেস ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ, নিত্য সত্য যদি ইন্ডিকেট করা হয় তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। হ্যাবিচুয়াল অথবা পার্মানেন্ট অ্যাকশন, হ্যাবিচুয়াল বলতে কি দৈনন্দিন অভ্যাস যদি তোমার ইন্ডিকেট করা হয়, অথবা পার্মানেন্ট কোনো একটা অ্যাকশন কি ইন্ডিকেট করে মানে স্থায়ী কোনো অ্যাকশন হয়, তাহলে সেখানে আমরা কি করবো, সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি। আচ্ছা তোমার ডেলি অ্যাক্টিভিটিস, তুমি সকালবেলা ঘুম থেকে ওঠো, তোমার মা রান্না করে, তুমি খেয়ে দিয়ে অফিস যাও, তাই তো? তাহলে এই যে ঘটনাগুলো মানে যা হয় সেটাকে আমরা বলবো সিম্পল প্রেজেন্ট টেন্স। এবারে মনে করো তুমি একটা ক্লাস নিচ্ছ, তুমি হিস্ট্রির ক্লাস নিচ্ছ, অতীতে ঘটে যাওয়া ঘটনাকে তুমি বর্তমানে সেটাকে রিপ্রেজেন্ট করছো, মানে অতীতের সেই সুন্দর মুহূর্তটাকে তুমি বোর্ডেতে ছেলেদের সামনে এঁকে সেটাকে এমন ভাবে উপস্থাপিত করছো যেন তোমার কাছে সেই জিনিসটা একদম উজ্জ্বল বা ভিভিড, একদম তুমি মনে হচ্ছে যেন অতীতের ঘটনাটা স্যার আমার সামনে এমন ভাবে তুলে দিচ্ছে সেটা বলার মতো নয়, যেন অতীতটা আমার বর্তমানে এসে হাজির হয়ে গেছে। যদি এরকম হয় তাহলে সেটাও আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করি, সিম্পল প্রেজেন্ট টেন্স। আর কি হয় না, কোনো লেখকের কোটেশন, কোনো লেখকের উদ্ধৃতিকে আমি তুলে ধরছি, মানে অতীতে কি বলে গিয়েছিল সেই ঘটনাটাকে বর্তমানে আমি তুলে ধরছি, সেটাকে প্রেজেন্ট টেন্স ইউজ করা যাবে কখন না, যখন তুমি সেটাকে কোটেশনের মধ্যে রাখো, তাহলে সেটাকে প্রেজেন্ট টেন্সের মধ্যে, সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে ইউজ করা যায়। আচ্ছা সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলটা কি জেনে নিই, আমি অলরেডি বলে দিয়েছি যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস। এবার স্যার থার্ড পার্সন কোনগুলো না, সি সি, যত নাম আছে, যত নাম আছে রাম শ্যাম যদু মধু ইত্যাদি আদি যাই হোক না কেন সেগুলো হচ্ছে সবই থার্ড পার্সন, মানে থার্ড পার্সন। এবারে থার্ড পার্সন, এবার দেটাও কিন্তু থার্ড পার্সন, দেও থার্ড পার্সন। আমরা বলেছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে হি সি যত নাম আছে সেগুলো সবই তো সিঙ্গুলার নাম্বার।
তাহলে এদের পরে আমরা কি করব না এস বাই এস যোগ করব, কিন্তু প্লুরাল নাম্বার হলে আমরা কোনো এস বা ইএস যোগ করব না। সিঙ্গুলার হলে এস বাই এস যোগ করবো, কিন্তু প্লুরাল হলে এস বাই এস যোগ করবো। উদাহরণ নিচে আছে আমি দিয়েছি। আচ্ছা, এটা আবার রিপিট হয়েছে। আর একটা কি, যদি থার্ড পার্সন এই যে বলে দিলাম প্লুরাল নাম্বার হয় তাহলে আমরা এস বাই এস যোগ হবে না। আমি অলরেডি বলে দিলাম, যেটা লেখা আছে। এবারে মনে করো একটা উদাহরণ দিচ্ছি, বলছি তিনি কবিতা লেখেন। তিনি কবিতা লেখেন, তাহলে হিটাকে থার্ড পার্সন, কি লেখে কবিতা লেখে, তাহলে রাইটস এ পোয়েম। তিনি কবিতা লেখেন, হি রাইটস এ পোয়েম। তাহলে রাইট, এই যে শব্দটা রাইট শব্দটার সঙ্গে আমি কি যোগ করছি না এস যোগ করছি। তাহলে কি বলছি না রাইটস। বলছি তারা ক্রিকেট খেলে, এবার যখনই বলছি দে, ভালো করে দেখবে দে তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, দে তো থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তাহলে আমি প্লুরাল হলে কি এস বা ইএস যোগ করব না, করব না। তাহলে বলতে পারি দে প্লে ক্রিকেট। তারা কি করে না ক্রিকেট খেলে। বললাম আমরা ফুটবল খেলি, আমরা ফুটবল খেলি, তাহলে উই কে, উই হচ্ছে ফার্স্ট পার্সন, উই কে না উই হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন হচ্ছে উই। তাহলে উই প্লে বলতে পারি, উই প্লে ফুটবল। ক্লিয়ার? এবারে আরো ইম্পর্টেন্ট ম্যাটার, যেগুলো কি বলছি, 0°C উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয়। 0°C উষ্ণতা, আচ্ছা 0°C উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয়। আচ্ছা এটা কি বলতো, এটা কি ইটারনাল ট্রুথ নয়? আমাকে আগে বল, ক্লাসে যারা আছো অন্তত রেসপন্স করো একটু। এটা কি ইটারনাল ট্রুথ নয়? এটা তো ইটারনাল ট্রুথ, বা আমরা এটাকে বলতে পারি টাইমলেস ট্রুথ, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। টাইমলেস ট্রুথ। তাহলে টাইমলেস ট্রুথ যদি বলি, তাহলে আমরা কি করব, টাইমলেস ট্রুথ হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। তাহলে ওয়াটার ফ্রিজেস অ্যাট 0°C, 0°C টেম্পারেচারে জল জমে বরফে পরিণত হয় কি না 0°C টেম্পারেচারে জল জমে বরফে পরিণত হয়। তাহলে এটা কি, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ বা ইটারনাল ট্রুথকে ইন্ডিকেট করছে। এবার বলছে তিনি আমাদের ইংরাজি পড়ান, তিনি আমাদের ইংরাজি পড়ান, তার মানে কি দৈনন্দিন ঘটনাকে ইন্ডিকেট করছে। হি টিচেস আস ইংলিশ, হি হচ্ছে থার্ড পার্সন। গরু ঘাস খায়, আচ্ছা গরুর ঘাস খাওয়াটা এটাও তো আমরা তার প্রধান খাদ্য, বা এটাও তো একটা ইটারনাল ট্রুথ। আচ্ছা গরু তো আর মাছ খেতে পারে না, গরু তো ঘাস খায়। তাহলে দ্য কাউ ইটস ঘাস। তাহলে দেখতে পাচ্ছি, তাহলে এই যে জিনিসগুলো প্রত্যেকটা জিনিস দেখো, তারা ফুটবল খেলে মানে দৈনন্দিন একটা ঘটনাকে ইন্ডিকেট করছে, একটা ইটারনাল ট্রুথকে ইন্ডিকেট করছে, একটা পার্মানেন্ট সিচুয়েশনকে ইন্ডিকেট করছে, তাই তো? তাহলে এই সমস্ত জিনিসগুলোকে আমরা কি করি বোঝাতে, আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। কোন টেন্স ইউজ করি না সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি, এটা মাথায় রাখতে হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। এবারে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্রত্যেকটা পয়েন্ট, এই সমস্ত লেভেলগুলো আমরা একাডেমিক লেভেলে শিখেছি। এবারে এখান থেকে অ্যাডভান্স লেভেলে ঢুকছি, ভালো করে দেখুন। যে দৈনন্দিন জীবনে আমরা, দৈনন্দিন যদি অভ্যাস বোঝায় তাহলে আমরা তাকে কি বলি, হ্যাবিচুয়াল অ্যাকশন বলা। তাহলে হ্যাবিচুয়াল যদি অ্যাকশনকে ইন্ডিকেট করি তাহলে আমরা কি করব, সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। বললাম আমার বাবা প্রতিদিন সকালবেলায় চা খায়, তাহলে মাই ফাদার, এই যে আমার বাবা চা খায়, তারা প্রতি রবিবার খেলা করে, মানে রবিবার ক্রিকেট খেলে তারা, মানে সেটা এই রবিবার হতে পারে, পরের রবিবার হতে পারে, মানে অনন্তকাল, মানে প্রত্যেক রবিবার হলেই তারা ক্রিকেট খেলে। এটা একটা তারা হ্যাবিচুয়াল, মানে রবিবার হলেই তারা ক্রিকেট খেলার কথা মনে করে। তাহলে এটা কোথাও কি হ্যাবিচুয়াল অ্যাকশনকে ইন্ডিকেট করছে না? আমার বাবা প্রতিদিন সকালবেলা চা, আমার বাবার এটা একটা হ্যাবিচুয়াল অ্যাকশন, যে সকালবেলা হলেই আমাদের মনে কি হয়, মা চা দাও। তার মানে কি এটা একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে। যদি এরকম ইন্ডিকেট করা হয় তাহলে আমরা সেটাকে কি করব, সেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। বললাম মাই ফাদার টেক্স টি, এবারে যদি বলে মাই, এইরকম লেখা আছে যে মাই ফাদার টেক্স টি এভরিডে ইন দ্য মর্নিং, এই যে এভরি কথাটা লেখা আছে ভালো করে দেখো, এভরি, অফেন, এভরি, অফেন, অলওয়েজ, জেনারেলি, জেনারেলি, যদি এই শব্দগুলো থাকে তাহলে সেটা কি হয়, সেটা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স।
কোন টেন্স হয়? সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এই শব্দগুলো বাক্যের মধ্যে আছে মানে কি? সিম্পল। আমার বাবা প্রতিদিন সকালবেলা চা খায়, মানে কি প্রত্যেক দিন, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, হ্যাবিট। তাহলে মাই ফাদার টেক্স টি। এবারে যদি মনে করো এই সেন্টেন্সটা এইরকম পরীক্ষায় দেয়া আছে, পরীক্ষায় দেয়া আছে কি, পরীক্ষায় দেয়া আছে যে এই এসটাকে কেটে দিয়েছে, এসটাকে ইটাকে কেটে দিয়ে একটা আইএনজি যুক্ত করে দিয়েছে, যুক্ত করে এইখানটা একটা ইজ দিয়ে দিয়েছে, বলছে মাই ফাদার। আমি এটাকে লিখে দেখাচ্ছি, সুবিধা হবে। কি বলা আছে? বলছে মাই ফাদার ইজ টেকিং টি এভরি ডে ইন দা মর্নিং। পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, এটা বলছে নো এরর। তাহলে এটা হচ্ছে এ পার্ট, এটা বি পার্ট, এটা সি পার্ট, আর এটা ডি পার্ট। তাহলে আমাকে বলো কোথায় ভুল আছে বাক্যের মধ্যে, ভুল কোথায় আছে? তাহলে ইজ টেকিং টি ইজ হবে? টেকিং। ইজ না টেকিং স্যার, কখনো হবে না। কারণ কি, না। এটা একটা দৈনন্দিন অভ্যাসকে ইন্ডিকেট করছে। আর যখন দৈনন্দিন অভ্যাসকে ইন্ডিকেট করে, তাহলে এই বারটা ভুল আছে। হ্যাঁ। অভ্যাসকে যখন ইন্ডিকেট করছে তখন আমরা কি করব? না, তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করব। কি ইউজ করব? না, সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ করব। তাহলে মাই ফাদার টেক্স টি হবে এই জায়গাটা। সে প্রত্যেক রবিবার ক্রিকেট খেলে, হি প্লেজ ক্রিকেট এভরি সানডে। তাহলে প্লেজ, তাহলে যদি এখানে দেয়া থাকে হি ইজ প্লেইং ক্রিকেট এভরি সানডে, প্রত্যেক রবিবার ক্রিকেট খেলছে, এরকম কি হয় সেন্টেন্স? হয় না তো। তাহলে আমরা কি বলবো? হি প্লেজ ক্রিকেট এভরি সানডে। আচ্ছা, মানে ক্লিয়ার হচ্ছে কি সবার? বুঝতে পারছো কি? বেশ বেশ বেশ। ঠিক। আবার আবার বলছি দেখো, যে চিরন্তন সত্য যদি ইন্ডিকেট করা হয়, ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ কি হয়? আমি একটু আগেই বললাম যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয়। তাহলে এটা তো 100% সত্যি। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল ফুটতে শুরু করে, তাহলে এটাও তো 100% মানে মানে একদম ট্রুথ। এর মধ্যে তো কোনো রকম ভেজাল নেই। আর যখন ভেজাল হয়ে যাবে তখন সেটা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আর ফুটবে না, তার থেকেও তার টেম্পারেচার কি হয়ে যাবে? আরো বেশি হয়ে যাবে। সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে দ্য সান রাইজেস, সূর্য কি পশ্চিম দিকে ওঠে? ওঠে না তো। তাহলে এটা তো একটা ইটারনাল ট্রুথ, এটা তো ইটারনাল ট্রুথ, ইটারনাল ট্রুথ তো, হ্যাঁ কি না? সূর্য নিশ্চয়ই পশ্চিম দিকে ওঠে না। একদম। তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল ফুটতে শুরু করে। তাহলে ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। জল জমে জল ফুটতে শুরু করে কত? 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তাহলে এটা কি? এটাও তো ইটারনাল। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সূর্য কি পৃথিবীর চারিদিকে ঘোরে? পৃথিবী কি সূর্য কি পৃথিবীর চারিদিকে ঘোরে? ঘোরে না নিশ্চয়। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাহলে এটাও তো ইটারনাল ট্রুথ। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এগুলোকে কেন ইউজ করি আমরা? এই কারণ, এই কারণেই এগুলোকে আমরা কোন টেন্সে ইউজ করি? এই কারণেই আমরা এগুলোকে সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ করে দেবো, সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ করে দেবো। এবারে সিম্পল প্রেজেন্ট টেন্স আমি শিখছি। আর কি না, ডেইলি অ্যাক্টিভিটিস। ডেইলি অ্যাক্টিভিটিস মানে কি? আমি সকালবেলা উঠে আমি পড়তে বসি, আমি অফিস যাই, আমার মা রান্না করে, ছেলেরা খেলা করে মাঠে, নদীটা প্রবাহিত হয়ে চলে যায়, প্রবাহিত হচ্ছে। তার মানে কি, এই ঘটনাগুলো তো দৈনন্দিন জীবনে ঘটতেই থাকে, এই ঘটনাগুলো দৈনন্দিন জীবনে তো ঘটতেই থাকে। তাহলে এগুলো কি? এগুলো ডেইলি অ্যাক্টিভিটিস। মাই মাদার কুকস, দে প্লে, দ্য রিভার ফ্লোজ। আমি কি বলবো? দ্য রিভার, নদীটি প্রবাহিত হয়ে গিয়ে বলতে বলবো দ্য রিভার ফ্লোয়িং, রিভার ইজ ফ্লোয়িং? না, বলবো না। এবারে ভালো করে দেখো, এবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক এই জায়গা থেকে পড়ো। মনে করো বলা হলো রাজধানী এক্সপ্রেস দুপুর 12:30 PM হাওড়া পৌঁছায়। কটার সময়? দুপুর 12:30। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে একটা ভবিষ্যতের নির্ধারিত টাইম।
যেখানে প্রত্যেক দিনই রাজধানী এক্সপ্রেস হাওড়া ছাড়বে কটার সময় বা হাওড়ায় পৌঁছাবে কটা না দুপুর 12:30। তাহলে এই যে টাইম টেবিল ফিউচার অ্যাকশন, মানে আগে ভাগে যে কাজটা নির্ধারণ করা আছে। আচ্ছা, আগে ভাগে যদি এমন কেন কেন হয় আগে ভাগে কোনো কাজ নির্ধারণ করা থাকে? আচ্ছা, মনে করো আমার ট্রেনের টাইম টেবিল কিছু নেই, ট্রেনের টাইম টেবিল কিচ্ছু নেই। তাহলে যদি ট্রেনের টাইম টেবিল না থাকে কিছু, ট্রেনের যদি টাইম টেবিল না থাকে, তাহলে কি ট্রেন অ্যাক্সিডেন্ট হবে না? হবে তো। তাহলে এমন কিছু কিছু কাজ আছে যেখানে তোমাকে আগে ভাগে নির্ধারণ করে রাখতে হবে কাজটা, তাহলে না করে রাখলে কাজটার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাহলে দুপুর 12টায় সে হাওড়ায় পৌঁছাবে, যেই লাইন দিয়ে হাওড়ায় পৌঁছাবে সেই লাইন দিয়ে অন্য কেউ থাকবে। সেই জন্যই টাইম টেবিল ফিউচার অ্যাকশন কিছু থাকে। এবারে ভালো করে দেখো, যদি টাইম টেবিল ফিউচার অ্যাকশন থাকে, তাহলে আমি অবশ্যই সেটা কোন টেন্স ইউজ করব? অবশ্যই সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। কোন টেন্স ইউজ করব? অবশ্যই সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। বললাম রাজধানী এক্সপ্রেস অ্যারাইভস অ্যাট হাওড়া স্টেশন অ্যাট 12:30 PM। এটাও লিখেছি, আবার বলছি রাজধানী এক্সপ্রেস ইজ অ্যারাইভিং অ্যাট হাওড়া স্টেশন অ্যাট 12:30 PM। আচ্ছা, কোনটা ঠিক হবে? 1 নম্বরটা ঠিক হবে, তাই তো? এটা কি কন্টিনিউয়াস এর কোনো আছে? কোনো কিছু তুমি দেখতে পাচ্ছ কন্টিনিউয়াস এর মধ্যে? 12:30 রাজধানী এক্সপ্রেস হাওড়ায় পৌঁছায়। পৌঁছায়, ইটস এ টাইম টেবিল ফিউচার অ্যাকশন, মানে ভবিষ্যতের নির্ধারিত কোনো সময়কে ইন্ডিকেট করছে। যদি এরকম ইন্ডিকেট করে তাহলে অবশ্যই সেটা কি হবে না, অবশ্যই সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। সেই জন্যই আমি বলবো রাজধানী এক্সপ্রেস অ্যারাইভস অ্যাট হাওড়া স্টেশন অ্যাট 12:30। 12:30 রাজধানী এক্সপ্রেস হাওড়া স্টেশনে পৌঁছায়, তাহলে এটা ঠিক। আর ইন দ্য সেম ওয়ে আমরা কি করব, এটা তো কন্টিনিউয়াস হবেই না কোনোভাবে, সেই জন্য এটা ভুল, এটা ঠিক। ক্লিয়ার হয়েছে কি? যাক, মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে ভালো করে দেখ, এই নেক্সট পয়েন্টটা কি আছে না, ইফ, আনটিল, হোয়েন, আনলেস, যদি বাক্যের মধ্যে থাকে। কি বললাম? ইফ, আনটিল, হোয়েন, আনলেস, এগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে এবং সেটা যদি প্রেজেন্ট টেন্স হয়, সেটা যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে অবশ্যই সেটা কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। কোন টেন্স হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। কেন স্যার? কিভাবে আপনি করবেন? বলছি, যদি তুমি এটা না করো তাহলে তুমি মরবে। আমরা গান্ধীজি কি কথা বলেছিলেন? ডু অর ডাই। এটার মানে কি? করো অথবা মরো, করো নতুবা মরো, করো নতুবা মরো, মানে যদি না করো তুমি মরবে। তাই তো? কোথাও একটা নেগেটিভিটি কি ইন্ডিকেট করছে না? কোথাও একটা নেগেটিভিটি আছে না? নেগেটিভিটি আছে তো। তাহলে এবারে ভালো করে দেখো, সেন্টেন্সটা দেখো। বলছি ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। বলছি এটা ঠিক। আবার বলছি ইফ ইউ উইল নট ডু ইউ উইল ডাই। যদি তুমি এটা না করো তাহলে মরবে। দুটোর মানেই একই। একটাতে কি করা আছে? সিম্পল ফিউচার টেন্স আছে। কোন সেন্টেন্সটা না, সাবঅর্ডিনেট ক্লজ। এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ বলতে কোনটা? যেই সেন্টেন্সটা অন্য কোনো বাক্যের উপর নির্ভর করে না, যেই সেন্টেন্সটা নিজের মানে নিজেই প্রকাশ করতে পারে, তাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলি। আর যেটা প্রিন্সিপালের প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল থাকে সেটাকে আমরা কি বলি? সাবঅর্ডিনেট ক্লজ বলি। তাহলে সেই জন্য যে ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, এই যে ইফ ইউ ডু নট ডু, এটাকে আমি যদি ছেড়ে দিই, এটাকে যদি এখানেই স্টপ করে দিই, এটাকে যদি এই সেন্টেন্সটা যদি না থাকে, তাহলে ইফ ইউ ডু নট ডু, যদি তুমি না করো, পরেরটা কি বুঝতে পারছো কি? পরেরটা তো বুঝতে পারছো না কি হবে মানেটা। তাহলে সেটা হচ্ছে, সেটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি? ইউ উইল ডাই, তুমি মরবে। তাহলে এই 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 সেন্টেন্সটাকে আমি দিলাম না, মনে করো কেটে দিলাম, তুমি মরবে, আমরা তো বলেই থাকি কথায়। তাহলে এটাকে আমরা কি বলবো? প্রিন্সিপাল ক্লজ। এবারে আমি প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজে যাচ্ছি না, অনেকে বুঝতে পারবে। আমি এক কথায় বলে রাখছি, মনে রাখবে, এগুলোকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। কোন সেন্টেন্স বলা হয়?
কন্ডিশনাল সেন্টেন্স। এবার কন্ডিশনাল সেন্টেন্স আমি টেন্স পড়ানোর পরেই কন্ডিশনাল সেন্টেন্স পড়াবো, ঠিক আছে? তো কন্ডিশনাল সেন্টেন্স মানে কি, একটা সেন্টেন্স অন্য একটা সেন্টেন্সের উপর নির্ভরশীল। মনে করো কোনো বাক্যে এইরকম যদি কোনো সেন্টেন্স থাকে, সেই বাক্যের সঙ্গে যেখানে ইফ, যেখানে আনলেস, যেখানে আনটিল, যেখানে হোয়েন, এই শব্দগুলো রিলেটেড থাকবে যেই সেন্টেন্সটার সঙ্গে, সেই সেন্টেন্সটা কোন টেন্স হবে? সেই সেন্টেন্সটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স করব। সেই সেন্টেন্সটা কোন টেন্স করব? সিম্পল প্রেজেন্ট টেন্স করব। তাহলে ইফ ইউ ডু নট ডু, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার পরবর্তী সেন্টেন্সটা স্যার কি করতে পারি? কি করতে পারি না, সিম্পল ফিউচার টেন্স বসাতে পারি, অথবা আমরা বাক্যের মধ্যে বাক্যের অর্থ অনুযায়ী আমরা মডালস কে ব্যবহার করতে পারি। বলছে ইফ ইউ ডু নট ডু, যদি তুমি না করো তাহলে তুমি মরবে, ইউ উইল ডাই। এই যে যদি তুমি না করো, তাহলে আমরা কোন টেন্স ইউজ করেছি? সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এই সেন্টেন্সটা আমরা কি সিম্পল ফিউচার টেন্স ইউজ করব? সিম্পল ফিউচার টেন্স কি কখনো আমরা ইউজ করতে পারি? পারবো না। কারণ কি, বাক্যের মধ্যে ইফ আছে এবং এটা কন্ডিশনাল সেন্টেন্স, তাহলে আমরা করব না। তাহলে এখানে সর্বদা কি করব? অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব, এই টেন্স ইউজ করব। সেই জন্য আমি কি করেছি, 1 নম্বর সেন্টেন্সটা ঠিক দিয়েছি, 2 নম্বর সেন্টেন্সটা ভুল। আবার অন্য একটা সেন্টেন্স দিচ্ছি। মনে করো বললাম আনলেস, এইটাকেই আমি লিখছি আনলেস ইউ ডু, কমা দিয়ে বললাম ইউ উইল ডাই। যদি তুমি না করো, আনলেস ইউ ডু ইউ উইল ডাই, যদি তুমি না করো তুমি মরবে। তাহলে এই যে আনলেস ইউ ডু দিলাম কেন? কারণ এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। কাকে ইন্ডিকেট করছে? কন্ডিশনাল সেন্টেন্স। এবং আনলেস শব্দটার সঙ্গে যেই সেন্টেন্সটা রিলেটেড আসবে সেটা সর্বদাই সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবে। কিন্তু এটাকে যদি আমি এরকম করতাম যে আনলেস ইউ উইল ডু, যদি বসাতাম ডট ডট ডট, একদম কাটা, একদম ভুল, ভুল সেন্টেন্স। ক্লিয়ার হয়েছে কি? ক্লিয়ার হয়েছে কি? হ্যাঁ স্যার হয়েছে। বেশ। আচ্ছা, এবারে পরবর্তী পয়েন্ট ভালো করে দেখ। কি বললাম? যে কোনো বাক্যে যদি অফেন, ইউজুয়ালি, অলওয়েজ, জেনারেলি, আমি অলরেডি বলে দিয়েছি, কোনো বাক্যে যদি অফেন, ইউজুয়ালি, অলওয়েজ, জেনারেলি, এভরি, এই যে শব্দগুলো যদি থাকে, অফেন, ইউজুয়ালি, জেনারেলি, নেভার, এই শব্দগুলো যদি থাকে, তাহলে সেটা কোন টেন্স হবে? সিম্পল, আচ্ছা নেভারটা নয়, হ্যাঁ নেভারটা নয়, সিম্পল প্রেজেন্ট টেন্স। কোন টেন্স হবে? না, সিম্পল প্রেজেন্ট টেন্স। কিরকম? দেখো বলছি, আমি সাধারণত ক্রিকেট খেলি, সাধারণত ক্রিকেট খেলি, আই ইউজুয়ালি প্লে ক্রিকেট, ইউজুয়ালি বসিয়েছি, প্লে লিখছি, তাহলে এটাকে প্লেইং বলবো? না, বলবো না। আমি যদি বলি এরকম সেন্টেন্স, আই অ্যাম ইউজুয়ালি প্লেইং ক্রিকেট, আই অ্যাম ইউজুয়ালি প্লেইং ক্রিকেট, এটাকে বলবো কি আমি? না, কখনো বলবো না, একদম রং সেন্টেন্স। কারণ ইউজুয়ালি থাকা মানেই সেন্টেন্সটা কোন টেন্স হবে? না, সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। এসপি লিখে রাখলাম, সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, কখনোই কন্টিনিউয়াস টেন্স হবে না, সেই জন্য সেন্টেন্সটা রং সেন্টেন্স। বললাম তিনি মাঝে মাঝেই আমাদের বাড়িতে আসেন, এই যে মাঝে মাঝেই কি আসবে? অফেন আসবে। তাহলে অফেন যদি বাক্যের মধ্যে ঢুকে যায় তাহলে সেটা কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স। হি অফেন কামস টু মাই হাউস, হি অফেন কামস টু মাই হাউস, এই যে কামস দিয়েছি, আমি তো বলতে পারতাম হি ইজ অফেন কামিং টু মাই হাউস, হি ইজ অফেন কামিং টু মাই হাউস বলতে পারতাম, তো বলবো? বলবো না। কারণ কি, অফেন শব্দের প্রেজেন্সে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব, কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করব না। ক্লিয়ার হয়েছে কি? বলছি তিনি সর্বদাই হাসি মুখে থাকেন, সর্বদাই হাসি মুখে থাকেন, হি অলওয়েজ কিপস হিজ স্মাইল অন দ্য ফেস, এই যে অলওয়েজ, অলওয়েজ ইউজ হচ্ছে, সর্বদাই হাসি মুখে থাকেন, তাহলে আমি কি করব?
সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করবো। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কি? সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কি? ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে, কখনো আইএনজি যোগ হবে না। ক্লিয়ার হয়েছে? তাহলে এই পয়েন্টটা কি ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। বেশ বেশ বেশ। আচ্ছা, এবারে পরবর্তী পয়েন্ট বলছি, যদি কোনো বাক্য দ্বারা টাইম ডিউরেশনকে ইন্ডিকেট করে, ভালো করে দেখবি, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আগের বাক্যে আমি একটা নেভার বলে শব্দ লিখলাম। আচ্ছা, নেভার যদি থাকে বাক্যের মধ্যে, সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যখন আমি ক্লাসে করাবো সেটা অবশ্যই করবো। নেভার যদি থাকে, নেভার, এভার, এই শব্দের উপস্থিতিতে প্রেজেন্ট। বললাম আই হ্যাভ নেভার গান দেয়ার, আমি কখনো সেখানে যাইনি। আই হ্যাভ নেভার গান দেয়ার, এই যে নেভার বলছি, তাহলে হ্যাভ বসিয়েছি, এটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, যদি প্রেজেন্ট, যদি কোনো বাক্য দ্বারা টাইম ডিউরেশনকে ইন্ডিকেট করে, ভালো করে দেখবে, মানে একটা সময়কে ইন্ডিকেট করছে, যদি এরকম হয়, তাহলে যদি সময়কে ইন্ডিকেট করে থাকে, তাহলে আমরা কি বলি? সময়কে ইন্ডিকেট, সময় কোন টেন্সে ইন্ডিকেট করা হয়? প্রেজেন্ট টেন্স, পারফেক্ট টেন্সে ইন্ডিকেট করা হয়। কোন টেন্স? এক নম্বর হচ্ছে পারফেক্ট টেন্স, আর দু নম্বর কি না পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করা হয়। কোন টেন্সকে ইন্ডিকেট করা হয়? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক নম্বর হচ্ছে পারফেক্ট টেন্স মানে প্রেজেন্ট পারফেক্ট, আর দু নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই দুটো টেন্সের মধ্যে কাকে ইন্ডিকেট করা হয়? জেনারেলি আমরা সময়কে ইন্ডিকেট করি, টাইম ডিউরেশনকে ইন্ডিকেট করি। সেই জন্য যদি কোনো সেন্টেন্সের টাইম ডিউরেশনকে ইন্ডিকেট করা হয়, তাহলে অবশ্যই মনে রাখবে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, কখনোই সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে না। কি হবে না? না সিম্পল প্রেজেন্ট টেন্স হবে না। আমি কেন শেখালাম? স্যার আপনি তো শেখাচ্ছেন সিম্পল প্রেজেন্ট টেন্স, কিন্তু আপনি কাকে নিয়ে আসছেন পারফেক্টকে কেন আনছি? আমরা মাঝে মাঝেই আমরা বলে ফেলি এরকম, কথা বলতে গেলে বা লিখতে গেলে, জানিস আমি ওই রোহিতকে 2010 সাল থেকে চিনি। আরে 2010 এখনকার এখনকার ঘটনা নয়, সেটা 2010, আর এখন 2024 সাল। 2010 সাল থেকে একটা দীর্ঘ সময় ধরে আমি তাকে চিনি। এবার কারো মনে হতে পারে স্যার এটা তো প্রেজেন্ট টেন্স হবে না, কখনোই প্রেজেন্ট টেন্স না। কারণ এই যে সময়কে মেনশন করা রয়েছে, টাইম ডিউরেশনকে ইন্ডিকেট করা আছে, মানে কি? মানে অতীতকাল থেকে শুরু হয়েছে, বর্তমান পর্যন্ত সেটা এক্সিস্ট করছে। শুরুটা হচ্ছে অতীতকাল থেকে, কিন্তু বর্তমান পর্যন্ত এক্সিস্ট করছে। তাহলে তখন শুরু যদি অতীতকালে হয়, বর্তমান পর্যন্ত এক্সিস্ট করে, তাহলে সেটাকে কি করি আমরা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। বললাম সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, মানে কি? ইট স্টার্টেড ইন দ্য মর্নিং এন্ড স্টিল কন্টিনিউইং, এটার মানেই তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? কি আমার ফোনটা হারিয়ে গেছে, ফোনটা হারিয়ে গেছে মানে কি? আমি ফোনটার জন্য ডায়েরি করেছি, আমাকে অনেক কিছু সাফার করতে হচ্ছে, তার মানে সেটা কি প্রেজেন্ট পারফেক্ট নয়? ফোনটা হারিয়ে যাওয়ার ফলে আমি তাকে একটা ডায়েরি করেছি, অনেক কিছু সাফার করতে হচ্ছে, অসুবিধা হচ্ছে আমার। কিসের কারণে? ফোনটা হারিয়ে যাওয়ার কারণে। মানে ঘটনাটা ঘটে গেছে অতীতকালে, কিন্তু তার ফলটা এখনো বর্তমান আছে, তার জন্য আমাকে অনেক কিছু সাফার করতে হচ্ছে। তাহলে এগুলোকে কি মানে অতীতকালে শুরু হয়ে বর্তমান পর্যন্ত তোমাকে বিরক্ত করছে, তাই তো? বর্তমান সময় পর্যন্ত তোমার কানে টোকা দিচ্ছে, মাথায় টোকা দিচ্ছে, মুখে টোকা দিচ্ছে, কত কি সমস্যায় তুমি পড়ে যাচ্ছ। তাহলে সেটা কি? সেটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে আমি তাকে চিনি 2010 সাল থেকে, কোনো একদিন কোনো এক সময় মেলাতে তার সঙ্গে পরিচয় হয়েছিল, আবার 2015 সালে তার সঙ্গে আবার সিনেমা হলে দেখা হয়েছিল, 2020 সালে ভোট দিতে গিয়ে দেখা হয়েছিল, 2024 সালে তো আন্দোলন করতে গিয়ে দেখা হয়েছে। তার মানে তাকে তো আমি চিনি। এই অভয়ের বিচার চেয়ে আমি আন্দোলন করতে গিয়ে তার সঙ্গে দেখা হয়ে গেছে আবার। তার মানে তার সঙ্গে পরিচয় কতদিন থেকে? 2010 সাল থেকে। তার মানে সেটা কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট না, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। বাট বাই মিস্টেক আমরা সেটাকে ভুল করে বসি যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এরকম করে বলে আই নো হিম সিন্স 2010, আমি তাকে 2010 সাল থেকে চিনি, এটা আমরা ভুল করে ফেলি। তাহলে এটা হচ্ছে রং। আগে থেকে বলে রাখি এটা রং, এই সেন্টেন্সটা একদম ভুল সেন্টেন্স। অবশ্যই সেই বাক্যের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ক্লিয়ার হয়েছে কি? বলো ক্লিয়ার হয়েছে কি নাকি না? হ্যাঁ স্যার। বেশ, এবারে পরবর্তী ভালো করে দেখ। এই যে এই শব্দগুলো দেখতে পাচ্ছ, এই যে স্মেল, থিঙ্ক, নিড, লাইক, ফিল,
আন্ডারস্ট্যান্ড, হিয়ার। আচ্ছা, আমরা কি বলে থাকি মনে করো, একটা সেন্টেন্স বললাম, তুমি কি বুঝেছো? আমরা বলি তুমি কি বুঝেছো? আমরা কি বলি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আচ্ছা মনে করো বললাম, ডু ইউ লাইক ইট? ডু ইউ লাইক ইট, তুমি কি এটাকে পছন্দ করো? তুমি অ্যান্সারে কি বলো আমাকে বলো তো তোমরা, অ্যান্সারে কি বলো? অ্যান্সারে কি বলো? যে আই অ্যাম লাইকিং ইট, না আই বলো লাইক আই, ইট বলি। না বলো আই লাইক ইট? কোনটা? আই লাইক ইট বলি স্যার। তাহলে এটা ভুল, এটা বলো আই লাইক ইট। আচ্ছা আই লাইক ইট মানে কি? আমি পছন্দ করি তো, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আমি এটা পছন্দ করছি। বলছি কোনটা তুমি পছন্দ করছো, তাহলে কি বলবো? আমি অ্যান্সার আই লাইক ইটই বলবো, তাই তো? মনে করো বললাম আমি অসুস্থ বোধ করছি, তাহলে কি বলবো? আই ফিল ইল, আমি অসুস্থ বোধ করছি। তাহলে এই যে ফিল, মনে করো আমি চিন্তা করছি, ইংরেজি তোমরা কি বলো? কি বলো আমি চিন্তা করছি ইংরেজি? স্যার ওটা তো আই অ্যাম থিঙ্কিংই করি। আই এম থিঙ্কিং বলো না আই থিঙ্ক? I think. উচিত আই থিঙ্ক বলা, হ্যাঁ কিন্তু বলি আমরা ভুলটা আই তো থিঙ্ক, ঠিক আছে? তাহলে আই ফিল I ইল, আমি think মানে অসুস্থ বোধ করছি, আই থিঙ্ক আমি চিন্তা করছি। মনে করো তুমি কোনো কিছুর গন্ধ নিচ্ছ, তাহলে কি বলবো? তুমি কি বলবো? বলবো তুমি মনে করো আমি গন্ধ নিচ্ছি বললে কি বলবো? আই এম স্মেলিং বলবো? স্মেল হবে। আই এম স্মেলিং বলবো কি? না, কি বলবো? আই স্মেল, তাই তো? কেন বলো তো বলি, না এই যে ভার্ব গুলো দেখতে পাচ্ছ না, এই যে ভার্ব গুলো, এই যে আই, এই যে ভার্ব গুলো, ফিল, থিঙ্ক, নিড, লাইক, আন্ডারস্ট্যান্ড। আচ্ছা বলো তো আমি গান শুনছি বললে কি বলো? আই এম হিয়ারিং নাকি বলবো আই হিয়ার? হিয়ার স্যার। হিয়ার বলি, তাই তো? তাহলে এই হিয়ার বললেও কিন্তু গান শুনছিকেই বলা হয়, গান শুনি বলবো না, আমি গান শুনছি। শুনছিকে ইন্ডিকেট করে, কেন বলো তো? এই ভার্বগুলো দ্বারা স্টেট অফ মাইন্ড কে ইন্ডিকেট করা হয়। কি বলা হয়? স্টেট অফ মাইন্ড, তোমার মনের অবস্থা, স্টেট অফ মাইন্ড কে ইন্ডিকেট করা হয়, কখনো অ্যাকশন কে ইন্ডিকেট করা হয়। তাহলে এই ভার্বগুলো হচ্ছে নিজেরাই নিজেরাই কন্টিনিউয়াস, নিজেরাই কন্টিনিউয়াস যখন বাক্যের মধ্যে ব্যবহার করা হয়, এদের সঙ্গে আর আইএনজি যুক্ত করা হয়। আইএনজি যুক্ত করলেই ভুল হয়ে যাবে, তাই কন্টিনিউয়াস এর গঠন। কখনো এদের সঙ্গে আইএনজি তুমি যুক্ত করতে পারবে না, যুক্ত করলেই ভুলে যাবে। বললাম তারা এই গাড়িটা পছন্দ করে, দে লাইক দিস কার, কখনো দে আর লাইকিং দিস কার নয়, কখনোই নয়, কারণ লাইক শব্দটা নিজেই কন্টিনিউয়াস টেন্স। বললাম তুমি যা বলেছিলে, সে যা বলেছিল তুমি কি তা বিশ্বাস করো? ডু ইউ বিলিভ হোয়াট হি সেড? তাহলে এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। আমি কখনোই বলবো না আর ইউ বিলিভিং হোয়াট হি সেড, নো নেভার। কারণ বিলিভ শব্দটা কখনোই তারপরে আইএনজি যুক্ত করে না। বিলিভ শব্দটা নিজেই কন্টিনিউয়াস টেন্স, কিন্তু সেই জন্য এর সাথে আর কন্টিনিউয়াস টেন্সের যোগ করার দরকার। বোঝা গেল কি? বুঝতে পেরেছো কি? Yes, sir. হ্যাঁ স্যার। বলছি আমি প্রতিজ্ঞা করছি, আমি প্রতিজ্ঞা করছি আমি তোমাকে একটা তোমার জন্মদিনে গিফট দেব। তাহলে আই সুয়েয়ার বলি, আমি কি বলি নাকি আই এম সুয়ারিং? No, sir. আই এম সুয়ারিং বলি না, কখনো নয়, এটা ঠিক। আমি বুঝতে পেরেছি, আমি বলি আই আন্ডারস্ট্যান্ড। আমরা কখনোই বলি না আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং, না, কখনো বলি। তাহলে এটা মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস এর যত কিছু জিনিস আছে আমি বলে দিলাম। কারো যদি কোনো কোয়ারিজ থাকে, করতে পারো কোয়ারিজ, প্রশ্ন করতে পারো যে স্যার আমার এই পয়েন্টটা থাকলে আমি কি হবে, এই পয়েন্টটা যদি হতো। প্রশ্ন করতে পারো যে আমাকে স্যার আপনি যে এত কিছু বললেন
তাহলে একবার বলুন না, একবার আরো দেখি না। বলো তোমাদের কি কোশ্চেন আছে বলো। এসএসসি সিজিএল, এই সরি জিডি আর এইচএস লেভেল মানে এই সরি এমটিএস, এই পরীক্ষাগুলোতেও কিন্তু রাজ্য সরকারের যে কোনো পরীক্ষা থেকে, রাজ্য সরকারের যে কোনো পরীক্ষার থেকে এগুলোকে মানে মানে এখানে কোশ্চেন কঠিন পড়ে। এবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একটু ওয়েট করো তো, কিছু কিছু একটা মিছিল টিছিল যাচ্ছে মনে হয়। ঠাকুর বাকুর পুজো হয়েছে মনে হয়, বিসর্জন। ঠাকুর বিসর্জন। আচ্ছা এবারে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে আমরা কি বলবো ভালো করে দেখো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বর্তমানের কোনো ঘটনা চলছে, বর্তমানের কোনো ঘটনা চলছে যদি এরকম ইন্ডিকেট করা হয় তখন তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। এর রুলটা কি, এর রুলটা একটু জেনে রাখো। রুলটা হচ্ছে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে এম, ইজ, আর, আর কি করব না ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। এম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। এবারে ভালো করে দেখো, 1 নম্বর পয়েন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি দিয়েছি, বর্তমানে যে কাজটা চলছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা এবারে এই কাজটা কি ক্ষণস্থায়ী হবে, মানে পার্মানেন্ট কোনো অ্যাকশন নয়। এই যে আমি পড়াচ্ছি, মনে করো আর 10 মিনিট পরে পড়ানো বন্ধ হবে, আর 10 মিনিট পরে তোমাদের পড়ানো আমি বন্ধ করে দেবো, তার মানে কি এটা একটা পার্মানেন্ট নয়, তাহলে এটা একটা ক্ষণস্থায়ী কাজ, মানে যেটা বেশিক্ষণ স্টে করে না, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আর 3 নম্বর পয়েন্ট কি, এই কন্টিনিউয়াস টেন্সে কোনো সময়ের কথা, সময়ের কথা উল্লেখ থাকবে না। কি থাকবে না, না সময়ের কথা উল্লেখ থাকবে না। আর কি, এই রুলটা তো অলরেডি বলে দিয়েছি। কিরকম, যে তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং নাও। মনে করে বললাম আমি একটি সিনেমা দেখছি, আই এম ওয়াচিং এ মুভি। তিনি একটা নাটক লিখছেন, তাহলে হি ইজ রাইটিং এ ড্রামা। সিনেমা দেখায় কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে, রাইটিং লেখাও কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। তাহলে এটা তুমি একাডেমিক লেভেলে তুমি শিখেছো, তোমার একাডেমিক লেভেলে এটা শিখেছো। এরপরে তোমাকে শিখতে হবে অ্যাডভান্স পয়েন্ট কি কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিরকম হবে না, যখন কোনো সেন্টেন্সের মধ্যে কোনো কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, কোনো কিছু পরিবর্তন হচ্ছে, যদি কোনো পরিবর্তনকে তুমি দেখতে পাও, কি দেখবে না, যদি কোনো পরিবর্তনকে তুমি ফিল করো বা অনুভব করো, তাহলে কিন্তু সেটা কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। বলছি ভারতবর্ষের জনসংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে, বেড়েই চলেছে। মানে কি, এই 2011 সালে আমরা জানতাম 121 কোটি ছিল, এখন সেটা হিসেব করলে দেখা যাবে 140 কোটি হয়ে গেছে। তাহলে কি এই যে বিস্তর একটা ফারাক, মানে একদম 19 কোটির পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মানে কি এটা কি পরিবর্তন হচ্ছে তো নাকি না। তাহলে দ্য পপুলেশন অফ ইন্ডিয়া ইজ রাইজিং ডে বাই ডে, এই যে জনসংখ্যা বেড়েই চলেছে। বলছি শিশুটি দৈনন্দিন বৃদ্ধি পাচ্ছে, দ্য চাইল্ড ইজ গেটিং বিগার এভরিডে, এই যে গেটিং বিগার, দৈনন্দিন বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটাও কি, এটাও তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে কালকে তার ছিল, সে ছিল 3 ফুট, আজকে 1 মাস পরে দেখা গেল সে 3 ফুট 1 ইঞ্চি হয়ে গেছে। তার মানে কি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তার গ্রোথ হচ্ছে, তার ওজন বাড়ছে, তার মানে কি এটা পরিবর্তন হচ্ছে তো, তার ডেভেলপমেন্ট হচ্ছে তো, ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে যদি এরকম ইন্ডিকেট, ডেভেলপ মানে কি এক কথায় পরিবর্তন, ঠিক আছে, যদি পরিবর্তনকে ইন্ডিকেট করে
তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে ইউজ করি। আচ্ছা আর কি, এবারে মনে করো নিয়ার ফিউচার মানে আসন্ন ভবিষ্যৎ বোঝাতে। নিয়ার ফিউচার কথাটার মানে কি না আসন্ন ভবিষ্যৎ, আসন্ন ভবিষ্যৎ যদি বোঝানো হয় তাহলে আমরা কি করব না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো। এবারে স্যার কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা যাবে নাকি না অন্য কিছু ইউজ করা যাবে? হ্যাঁ করা যাবে। সেটা কি না সিম্পল ফিউচারও তুমি ইউজ করতে পারো। কোন টেন্স ইউজ করতে পারো না সিম্পল ফিউচার টেন্সও তুমি ইউজ করতে পারো। তাহলে এই যে আগামীকাল আমি দিল্লি যাব, তাহলে আগামীকালটা কবে? কবে? আজকে পড়াচ্ছি কালকে, তো কালকে তো আগামীকাল, তার মানে কি একটা নিয়ার ফিউচারকে ইন্ডিকেট করছে নাকি? তাহলে নিয়ার ফিউচারকে ইন্ডিকেট যদি করে আমরা সেটা কি করতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি অথবা সিম্পল ফিউচার ইউজ করতে পারি, কিন্তু কখনোই সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব না। উই আর গোয়িং টু দিল্লি টুমরো, উই আর গোয়িং টু দিল্লি, উই আর গোয়িং টু দিল্লি টুমরো, এই যে গোয়িং লিখেছি, কিন্তু আমি কি বলবো নাকি উই গো টু দিল্লি টুমরো? না, গো টু দিল্লি বলবো না, উই আর গোয়িংই বলবো। কারণ কি এটা একটা নিয়ার ফিউচারকে ইন্ডিকেট করছে। এটার পরিবর্তে আমরা এটাও বলতে পারি যে we shall go to Delhi tomorrow। আচ্ছা পরেরটা দেখো। আচ্ছা এবার আর একটা, এইখানটা একটু মানে সময়টা একটু তোমাদের ডাউট থাকে, সেই ডাউটটাকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। কিরকম বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি টাইমের কথা উল্লেখ করা থাকে সেটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে। আমি অলরেডি কি শিখেছি না আমি অলরেডি শিখিয়ে দিয়েছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকবে না টাইমের কথা উল্লেখ করা থাকবে। কিন্তু যদি স্যার এরকম থাকে যে কন্টিনিউয়াস টেন্সের টাইমের কথা উল্লেখ করা আছে, তাহলে কি সেটা কন্টিনিউয়াস থাকবে না, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে যদি সময়ের কথা উল্লেখ করা থাকে। তাহলে তিনি অনেক বছর ধরে ইংরাজি তিনি অনেক বছর ধরে ইংরাজি শিখছেন। আচ্ছা অনেক বছর মানে কি এটা সময়, তো তাহলে হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর ইয়ার্স। এই যে সময়ের কথা উল্লেখ করে দিয়েছে, যখনই সময়ের কথা উল্লেখ করে দিয়েছে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস না হয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছে। এই আমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখি তাহলে কি ঠিক হবে যে হি ইজ লার্নিং ইংলিশ ফর ইয়ার্স? বলতে পারবো কি না? বলতে পারবো না। টাইমের কথা মেনশন করে দিয়েছে, ইয়ার্স বলে দিয়েছে, তাহলে কি বলবো হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর ইয়ার্স। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কন্টিনিউয়াস টেন্সে যদি সময়ের কথা মেনশন করে থাকবে তাহলে সেটা কিন্তু কন্টিনিউয়াস হবে না, সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হবে। মনে থাকবে? কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে লাস্ট পয়েন্ট, এই যে প্রমিস, সুয়ের, ডিনাই, এই শব্দগুলো যদি থাকে তাহলে এই শব্দগুলো সর্বদাই সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়, কখনোই কন্টিনিউয়াস করবো না, কারণ এরা নিজেরাই কন্টিনিউয়াস ফর্মে আছে। আমি বললাম আমি প্রতিজ্ঞা করছি এবার পুজোয় তোমাকে একটা সুন্দর শাড়ি কিনে দেবো। প্রতিজ্ঞা করছি মানে কি? আমি কি বলবো আই এম প্রমিসিং? বলো, আমি কি বলবো নাকি আই এম প্রমিসিং বলবো নাকি বলবো আই প্রমিস? আই প্রমিস বলবো স্যার। তাহলে আই প্রমিস বলবো, আই প্রমিসিং বলবো না তো। তাহলে এটা তো কন্টিনিউয়াস টেন্সে নিজেই আছে, আবার কেন আই এম প্রমিসিং বলতে যাবো? তাহলে আই এম প্রমিসিং। এই যে বলছি আমি প্রতিজ্ঞা করছি কখনো মদ্যপান করবো না, তাহলে আই প্রমিস নেভার টু কনজিউম ওয়াইন। তাহলে আমি কি বলতে পারি নাকি আই এম প্রমিসিং নেভার টু কনজিউম ওয়াইন? না, কখনোই বলবো না, আই প্রমিস। ক্লিয়ার হয়েছে কি? হ্যাঁ স্যার। বেশ, ক্লাস যদি ভালো লাগে অবশ্যই জানিও, ঠিক আছে? হ্যাঁ স্যার ভালো লাগছে। এইটুকুই। আমি স্যার হয়তো তোমাদের মনীষাও আছো দেখছো, শামিমাও আছো, তোমরা তো পুরনো স্টুডেন্ট। হ্যাঁ স্যার ক্লাস খুব ভালো হয়েছে। বেশ বেশ বেশ। স্যার আপনার ক্লাস বরাবরই ভালো হয়, আর লোক সামলাতে পারি না, ওই জন্য ক্লাস পেলেই চলে আসি। বেশ ঠিক আছে, সবাই ভালো থেকো। আমি স্যারকে, স্যার তোমাদের অবশ্যই দিয়ে দেবে রেকর্ডিং ভিডিও। তোমাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে তাহলে। ভালো থেকো সবাই। গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। গুড নাইট বলরাম, কৌশিক।